আজকে শুরু করছি রায় অ্যান্ড মার্টিনের যে প্রশ্নবিচিত্রা তার মডেল কোশ্চেন সেটের পার্ট 2। যারা পার্ট 1টা দেখোনি অবশ্যই ভালো করে দেখে নেবে সেটা। আর ভিডিওটা শুরু করছি, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? দেখো, পার্ট 1-এ আমরা মডেল কোশ্চেন সেট 2 এর 18 নম্বর কোশ্চেন পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 19 থেকে শুরু হচ্ছে। দেখো 19 নম্বরের যে এমসিকিউটা আছে কি বলেছে, দুটো বিবৃতি দিয়েছে। দেখো 1 নম্বর বিবৃতি হচ্ছে ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক হয়। 2 নম্বর হচ্ছে সংযোগী তলের ক্ষেত্রফলের ওপর ঘর্ষণ বলের মান নির্ভর করে না। তাহলে 1 নম্বর ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক, এটা অবশ্যই সত্য। দেখো এর আগে আমরা ঘর্ষণে পড়েছি যে ঘর্ষণ বল এফ, এটা কি হয়, ওই লম্ব প্রতিক্রিয়া যদি এফ বা লম্ব প্রতিক্রিয়া যদি এন হয় তার সঙ্গে কি হয়, সমানুপাতিক হয়। আর 2 নম্বর হচ্ছে ঘর্ষণ বলের মান তলের ক্ষেত্রফলের উপর কি নির্ভর করে না, এটা অবশ্যই সত্য। তাহলে এখানে বিবৃতি 1 এবং বিবৃতি কি দুটোই সত্য। তাহলে যদি এটার আমরা উত্তর দেখি তাহলে উত্তর কোনটা হবে, বিবৃতি 1 সত্য এবং বিবৃতি 2 মিথ্যা একটা আছে। বিবৃতি 1 মিথ্যা এবং 2 সত্য। সিতে দেখা আছে বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য। তাহলে এটা হবে সঠিক উত্তর। 19 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা, অপশান সি, দুটো বিবৃতি কী হবে, সঠিক হবে। তারপরে যে কোশ্চেনটা আছে দেখো 20 নম্বরের কি বলেছে, অমসৃণ তলে একটি ব্লককে গতিশীল করতে হলে বস্তুর উপর প্রযুক্ত বলকে ঘর্ষণ বলের চেয়ে বেশি হতে হবে। মেঝে ও ব্লকের ঘর্ষণ গুণাঙ্ক মিউ, ব্লকের ভর কত এম, ব্লকটিকে ভি বেগে মেঝের উপর চালনা করা হলো, থামার আগে ব্লকটি কত দূর যাবে। তাহলে দেখো 20 নম্বরের যে এমসিকিউ, তাহলে এখানে একটা ধরো ব্লক আছে, সেই ব্লকটার ভর বলে দিয়েছে, সেই ভর কত এম, এবং এখানে যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা বলে দিয়েছে মিউ। তাহলে আমরা জানি এই দিকে যে একটা ঘর্ষণ বল কাজ করবে এফ, এটা সমান কত হয়, মিউ এম জি, এটা আমরা জানি। যদি বস্তুটাকে এই দিকে গতিশীল করা হয় সেই গতিবেগটা দেখো বলে দিয়েছে কত, ভি। তাহলে ঘর্ষণ বেগ, ঘর্ষণ বল যেটা তার অপোজিট ডিরেকশনে কি কাজ করবে। তাহলে ঘর্ষণ বলটা ওই বস্তুটার কি করবে, মন্দন সৃষ্টি করবে। তাহলে মন্দন যদি আমরা দেখে নিই এ, তাহলে এটা দেখো কি আসবে, এফ বাই এম। তাহলে এটা সমান কত আসবে, মিউ ইন্টু জি, এটা হচ্ছে মন্দন। তাহলে দেখো ভি বেগে যাচ্ছে, বা কোশ্চেনে জানতে চেয়েছে কত দূর গিয়ে সে থামবে। আমরা ধরে নিচ্ছি এস দূরত্ব গিয়ে সে কী করলো, থামলো। তাহলে দেখো একটা সূত্র আমরা জানি, ভি স্কোয়ার এটা সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে অন্তিম বেগের মান কত, 0। প্রাথমিক বেগটা এখানে বলে দিয়েছে কত, ভি তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, এর ভ্যালু কত, মিউ ইন্টু জি ইন্টু এখানে এস। এটাকে যদি এই দিকে নিয়ে আসি 2 মিউ জি ইন্টু এস, এটা সমান কত, ভি স্কোয়ার। তাহলে এখান থেকে এস সমান কত আসছে, ভি স্কোয়ার বাই 2 মিউ জি। তাহলে এতটা দূরে গিয়ে ওই বস্তু কণাটা কী হবে, বা ওই ব্লকটা স্থির হবে। তাহলে দেখো কোনটা আছে, ভি স্কোয়ার বাই 2 মিউ জি, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো সবাই ক্যালকুলেশনটা। তারপরে 21 নম্বরে যে কোশ্চেনটা বলেছে দেখো কি আছে, অভিকেন্দ্র বল ডাব্লিউ, কণার ভর হচ্ছে এক্স, কণার বেগ ওয়াই, এবং বৃত্তপথের বা বৃত্তীয় পথের ব্যাসার্ধ জেড হলে ওয়াই টু দি পাওয়ারে এন, এটা সমান ওয়াই জেড বাই এক্স হয়। তাহলে এন এর মান কত। দেখো অভিকেন্দ্র বল
সেটা ডাব্লু। তাহলে ডাব্লু সমান যদি আমরা ক্যালকুলেশন করি, ডাব্লু যেটা দেওয়া আছে ডাব্লু সমান দেখো তোমার এটা আসবে এক্স বাই কত জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ারে কত এম। ঠিক আছে, এটা হচ্ছে এ। এখানে কি কি দেওয়া আছে? অভিকেন্দ্র বল, কণার ভর আর গতিবেগ, আর কি দেওয়া আছে? ব্যাসার্ধ। এবার দেখো অভিকেন্দ্র বলের রাশিমালা আমরা কি জানি? অভিকেন্দ্র বল সেটাকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি তাহলে এটার সমান আমরা জানি এম ভি স্কোয়ার বাই কত আর। দেখো আরটা ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ কত বলে দিয়েছে? দেখো ব্যাসার্ধটা জেড, দেখো নিচে জেডটা আছে, এমটা কি ভর, এখানে ভরের জায়গায় কত আছে? এক্স, দেখো এখানেও এক্স আছে। দেখো ওয়াইটাকে কি বলে দিয়েছে? ওয়াইটাকে বলে দিয়েছে কণার বেগ। তাহলে এখানে দেখো বেগ, তাহলে বেগের জায়গায় কি আছে? ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখো ভি স্কোয়ার এটার সমান কত? ওয়াই টু দি পাওয়ারে এন। তাহলে এটা বেগ, এটাও বেগ, তাহলে এর পাওয়ারে 2 আছে, এর পাওয়ারে কত আছে? এন আছে। তাহলে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখো এখান থেকে পাবো এন সমান কত? 2। তাহলে এনের যে মান সে মানটা কত হবে? 2, অর্থাৎ অপশান ই। তারপরে যে কোশ্চেনটা আছে সেটা দেখো 22 নম্বরের। কি বলেছে? এম ভরের একটি বস্তুকণা আর ব্যাসার্ধে বৃত্তীয় পথে সম দ্রুতিতে ঘুরছে, এর কৌণিক ত্বরণ হবে। দেখো সমদ্রুতিতে বৃত্তীয় পথে ঘুরলে আমরা জানি কৌণিক ত্বরণ। এখানে দেখো এম ভরের একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘুরছে, তাহলে এর কৌণিক ত্বরণ আলফা আমরা ক্যালকুলেশন করব। আলফা এটা সমান অ্যাকচুয়ালি দেখো তোমার ফর্মুলা একবারে ডাইরেক্ট যদি লিখে দিই ভি স্কোয়ার বাই আর, এটাই হয়। বৃত্তপথে ঘুরলে এখানে তার যে কৌণিক ত্বরণটা হয় সেই ত্বরণটাকে বলা হয় কি? অভিকেন্দ্র ত্বরণ। সেই অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা দেখো আমরা জানি কি হয়? এটা ভি স্কোয়ার বাই কত? আর। তাহলে এইটাই হবে ওর কৌণিক ত্বরণ। আর এই কৌণিক ত্বরণটাকে বলা হয় কি? অভিকেন্দ্র ত্বরণ বা সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। তারপরে 23 নম্বরে যে প্রবলেমটা আছে দেখো 23 কি বলেছে? এম ভরের একটি বস্তুকণা ভি সমান কে এক্স টু দি পাওয়ার 3/2 বেগ নিয়ে কে এক্স টু দি পাওয়ারে 3/2 বেগ নিয়ে এক্স অক্ষ বরাবর চলছে। বস্তুটিকে এক্স সমান 0 থেকে এক্স সমান 2 একক দূরত্ব সরাতে কৃতকার্য কত হবে? আচ্ছা, এখানে দেখো কৃতকার্য এটা সমান আমরা কি জানি? বল ইন্টু সরণ, তাই তো? বা এখানে দেখো দূরত্বটা কি? এক্স সমান 0 থেকে এক্স সমান কি 2। তাহলে এই রকম কেসের ক্ষেত্রে আমরা কৃতকার্য ডাব্লু এটা সমান দেখবে পড়েছিলাম ইন্টিগ্রেশন অফ এক্স আই থেকে এক্স এফ ইন্টু ডিএক্স। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কৃতকার্যের যে রাশিমালা সেটার ফর্মুলা এইটা। তাহলে এই ফর্মুলাটা এখানে কি করব? আমরা অ্যাপ্লাই করব। দেখো এখানে এক্স আইয়ের জায়গায় বলে দিয়েছে কত? 0। তাহলে 0 আর এক্স এফ মানে ফাইনাল পজিশন সেটা কত? 2 ইন্টু এখানে কি হবে? এফ ইন্টু ডিএক্স। এবার এফের ভ্যালু এখানে দেওয়া নেই, লেফটটা কী করবো? আমরা ক্যালকুলেশন করব। দেখো কিভাবে? এখানে দেওয়া আছে যেটা সেটা কি? ভি। তাহলে ভি সমান কে ইন্টু এক্স টু দি পাওয়ারে 3/2। তাহলে বেগ দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা দেখো ত্বরণ পাবো, আর সেই ত্বরণকে যদি ভর দিয়ে গুণ করি তাহলে কি পাবো? বল পাবো। তাহলে আমরা জানি ত্বরণ এ এটা সমান সাধারণত কী হয়? ডিভি বাই ডিটি হয়, কিন্তু এখানে দেখো এক্স আছে, তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি। এটাকে লিখছি ডি ভি বাই ডিটি, ডিভি বাই কত? ডিটি ইন্টু, আচ্ছা ডিভি বাই ডিটি না, ডিভি বাই ডিএক্স লেখো। তাহলে ডিভি বাই ডিএক্স ইন্টু এখানে লিখে দিচ্ছি কত? ডিএক্স বাই ডিটি। দেখো এটা লেখা যাবে, কারণ এখানে ডিএক্স কেটে দিলে দেখো আলটিমেট এটাই থাকবে। তাহলে এ এটা সমান দেখো ডিভি বাই ডিএক্স, তাহলে ডি বাই ডিএক্স, আর ভি এর ভ্যালু কী আছে? কে ইন্টু এক্স টু দি পাওয়ারে 3/2, আর এখানে দেখো ডিএক্স বাই ডিটি মানে আবার কী হয়? ভি হয়।
ভিটা থেকে গেল। এটা যদি ডেরিভেটিভ করি কেটা আগে চলে আসলো, পাওয়ারে যেটা আছে দেখো 3/2 আগে চলে আসলো, পাওয়ারে 1 কমে যাবে, তার মানে 3/2 - 1 ইন্টু এখানে কত ভি, ভি এর ভ্যালু দেখো আবার কে ইন্টু এক্স টু দি পাওয়ারে কত 3/2, এটা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে কি ত্বরণের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে কে ইন্টু আচ্ছা কে স্কোয়ার হয়ে গেল 3/2, দেখো এখানে এক্সের পাওয়ারে এটা কত 3 - 2 বাই কত হাফ, তাহলে এটা দেখো কত হাফ, আর এখান থেকে কত আসবে 3/2, এটা হবে এক্সের পাওয়ারে। এখানে বিয়োগ করলে দেখো 3/2 - 1, এটা বিয়োগ করলে কত 1/2 হলো, আর এটা এখানে দেখো পাওয়ারে 3/2 আছে, তাহলে পাওয়ারে মোট দুটো যোগ হয়ে গেল। তাহলে কে স্কোয়ার ইন্টু 3/2 ইন্টু এক্সের পাওয়ারে দেখো এটা গুণ, হ্যাঁ, তাহলে এটা লসাগু করলে দেখো 2 হবে, আর উপরে 1 + 3 মানে 4, সে 4কে 2 দিয়ে কাটলে একেবারে করে দিলে কত 2। তাহলে এটা কি পেলাম আমরা ত্বরণ, তাকে ভর দিয়ে গুণ করলে কি বল পাবো। তাহলে অতএব ডাব্লু এটা সমান ইন্টিগ্রেশন অফ 0 to 2 এফের জায়গায় দেখো এম ইন্টু এ, তাহলে এ এর ভ্যালু দেখো কে স্কোয়ার ইন্টু 3/2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এখানে কত ডিএক্স। এবার দেখো এইগুলো সব ধ্রুবক, ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো, 3/2 এম কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স, তার ইন্টিগ্রেশন করলে কত x³ বাই কত 3, আর লিমিটটা কত আছে 0 থেকে 2। এবার যদি আমরা মানগুলা বসাই, দেখো এই 3 কেটে গেল, তাহলে 1/2 এম কে স্কোয়ার, এটা যদি লিমিটটা বসাই তাহলে দেখো প্রথমে হবে 2 কিউব মানে 8 মাইনাস 0 কিউব মানে কত 0, তাহলে এটা সমান দেখো কি আসছে 1/2 এম কে স্কোয়ার ইন্টু কত 8, এটাকে কাটলে দেখো কত 4, তাহলে কৃতকার্য ডাব্লু সমান কি আসছে 4 এম কে স্কোয়ার, এটা হচ্ছে উত্তর। তাহলে দেখো অপশান 4 এম কে স্কোয়ার কোনটাতে আছে, অপশান এতে, তাহলে অপশান এটা হচ্ছে তোমার সঠিক উত্তর। বোঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, নতুন টাইপের দেখো একটা প্রবলেম। এর আগে আমরা যত কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারে পড়েছি সেখানে এই রকম টাইপের কেসের ক্ষেত্রে সরাসরি ওই ফোর্সের ভ্যালুটা কি দেওয়া ছিল, কিন্তু এখানে ফোর্স না দিয়ে ভেলোসিটিটা দিয়ে দিয়েছে। এরপরে যে কোশ্চেনটা আছে দেখো 24, এই কোশ্চেনটাও দেখবে ছায়ার বইয়ে কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারে করে দেওয়া আছে। আমিও করে দিয়েছি একটা ভিডিওতে কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের যে এমসিকিউ সলিউশন সেখানে করে দেওয়া আছে। সেখানে দেখো এখানে আরেকবার আমি করে দিয়েছি, পাইপের মাধ্যমে জল সরবরাহ করার জন্য একটি পি ক্ষমতার পাম্প ব্যবহার করা হচ্ছে। যদি জল সরবরাহের হার n গুণ করতে হয় তবে পাম্পের ক্ষমতা কত হবে। দেখো ক্ষমতা পি এটা সমান আমরা জানি কার্যবাহী সময় এটা একটা হয়, আর ক্ষমতা পি সমান হচ্ছে এফ ইন্টু ভি, এটাও লেখা যায়। এবার দেখো একটা পাইপের মধ্য দিয়ে কি জল সরবরাহ করা হচ্ছে, তাহলে এটা একটা ধরো পাইপ, তাহলে পাইপের মধ্য দিয়ে যখন জল যাবে তাহলে একক জল প্রবাহের যে হার সেটাকে যদি আমরা dm/dt ধরি তাহলে এটা সমান হবে a ইন্টু রো ইন্টু কত ভি। জল প্রবাহের হার মানে একক সময়ে ওই পাইপের মধ্য দিয়ে যে পরিমাণে কি জল প্রবাহিত হবে সেটাকে বলা হচ্ছে কি জল প্রবাহের হার, সেটা কত dm/dt, এটা সমান a ইন্টু রো ইন্টু কত ভি। ঠিক আছে, তাহলে এটা প্রথমে, পরে দেখো কি হয়েছে n গুণ বৃদ্ধি করা হয়েছে, তাহলে জল প্রবাহের হার n গুণ যদি বৃদ্ধি করা হয় তাহলে পরে যেটা আমরা ধরে নিচ্ছি dm' কত dt, তাহলে এটা সমান দেখো আলটিমেট কত আসবে n ইন্টু dm/dt। এবার এখানে দেখো dm'/dt এর জায়গায় আমরা এটা লিখতে পারবো a ইন্টু রো ইন্টু কত ভি ড্যাশ, এটা সমান a ইন্টু n ইন্টু a ইন্টু রো ইন্টু কত ভি। এরও কেটে গেলে দেখো ভি ড্যাশের ভ্যালু কত আসছে n ইন্টু ভি। দেখো জলের ঘনত্ব
আর পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা তো পরিবর্তন হবে না, ওই জন্য দুটোকে সমান রেখে দিলাম, দুই দিকে ওটা কেটে গেল, তাহলে ভি ড্যাশের ভ্যালু এইটা। তাহলে প্রথমে ধরো ক্ষমতা এইটা, এটাকে প্রথমে ক্ষমতা আমরা এইভাবে লিখছি পি সমান এফ, দেখো এফ সমান অ্যাকচুয়ালি আমরা জানি ডিপি বাই ডিটি, তাই না? এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, ভেলোসিটি যদি সেম থাকে তাহলে পি মানে দেখো ডিএম বাই ডিটি ইন্টু ভি, এটা লেখা যাবে, তাই না? পি মানে কি এম ইন্টু ভি, যদি ভি ধ্রুবক থাকে বেরিয়ে আসলে তাহলে ডিএম বাই ডিটি এটা হবে। এবার পরে যে ক্ষমতা সেটাকে আমরা ধরে নিচ্ছি কত, পি ড্যাশ, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, এফ ড্যাশ ইন্টু ভি ড্যাশ। দেখো ক্ষমতার রাশিমালা এটা। এবার এফ ড্যাশের জায়গায় আমরা কি লিখব, এফ ড্যাশের জায়গায় দেখো এটা আসবে ভি ড্যাশ ইন্টু ডি এম ড্যাশ বাই কত ডিটি ইন্টু এখানে কি আছে, একটা ভি ড্যাশ আছে, সব ভ্যালুগুলোকে বসিয়ে দেবো। তাহলে ভি ড্যাশের জায়গায় দেখো এন ইন্টু ভি, ডিএম ড্যাশ বাই ডিটির জায়গায় এন ইন্টু ডিএম বাই ডিটি, পরে আবার দেখো এন ইন্টু ভি, তাহলে এন কটা, তিনটে, তাহলে এন কিউ ইন্টু ভি ইন্টু ডিএম বাই কত ডিটি ইন্টু এখানে আবার দেখো কত ভি, এই টোটালটার ভ্যালু দেখো কত, প্রথমে তার যে ক্ষমতা পি তার সঙ্গে সমান, তাহলে পরে ক্ষমতা পি ড্যাশ এটার সমান আসবে এন কিউ ইন্টু কত পি, তাহলে এখানে এই অপশান সিটা হবে কি সঠিক উত্তর। পরে তার যে ক্ষমতা সেটা কি হবে, এন কিউব ইন্টু কী হয়ে যাবে, পি হয়ে যাবে। বোঝা গেল? তারপরে যে কোশ্চেনটা আছে দেখো 24, সেটাতে চলে যাব আমরা। আচ্ছা 24 হলো, এবার 25 দেখো, টোয়েন্টি-ফাইভের যে কোশ্চেন দেখো বাম পক্ষ আর ডান পক্ষ বলেছে, ঠিক আছে? দেখো স্তম্ভ 1 আর স্তম্ভ 2 আমাদেরকে কী করতে হবে, মেলাতে হবে। প্রথমে যেটা বলেছে একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, ত্রিমাত্রিক গতি, বৃত্তীয় গতি। কি কি দেওয়া আছে দেখো, সূর্যকে ফোকাসে রেখে পৃথিবীর পরিক্রমণ, গ্যাসীয় অণুগুলির একটি নির্দিষ্ট স্থানে বিচরণ, জলে ঝাঁপ দেওয়ার আগে সাঁতারু সামারসল্ট, তারপরে একটি উলম্বভাবে ঝুলন্ত স্প্রিং এ একটি ভরের দোলন। তাহলে দেখো এখানে একটা স্প্রিংকে যদি তুমি ঝুলিয়ে দাও, তাহলে প্রথমে দেখো সূর্যকে যদি ফোকাসে রাখা হয়, যে পৃথিবী যদি চারিদিকে ঘোরে, তাহলে এর যে গতি সেই গতিটা হচ্ছে কি দ্বিমাত্রিক, মানে তার গতিকে প্রকাশ করার জন্য দুটো স্থানাঙ্কই কি যথেষ্ট। তাহলে এর যে গতি সেই গতিটা কী হবে, দ্বিমাত্রিক, তার মানে দুইয়েরটা যেটা সেটা কী হবে, এক হবে, হবে গ্যাসীয় অণুগুলির একটি নির্দিষ্ট স্থানে বিচরণ। দেখো কোনো একটা পাত্রে যদি গ্যাস থাকে, সেই গ্যাসের অণুগুলো পাত্রের মধ্যে কী হবে, ইতস্ততভাবে ছোটাছুটি করবে শূন্যস্থানের মধ্যে, তাহলে তার গতিকে প্রকাশ করার জন্যে তিনটে স্থানাঙ্ক লাগবে, তার মানে তার যে গতি সেই গতিটা কী হবে, ত্রিমাত্রিক হবে। আর জলে ঝাঁপ দেওয়ার আগে সাঁতারুর যে সামারসল্ট সেটা কী হবে, একটা দেখো জলে যদি যখন ঝাঁপ দেয় তার আগে দেখবে এইভাবে কি হয়, ঘোরে, তাহলে যেহেতু ঘুরছে তাহলে তার যে গতি সেই গতিটা কী হবে, বৃত্তীয় গতি হবে। আর লাস্টে দেখো পড়ে থাকলো এটা একমাত্রিক গতি হবে, তাহলে একেরটা হবে কোনটা, ডি, তাহলে একেরটা ডি দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে হয় এ অপশান হবে, নাহলে কোনটা হবে, সি হবে। আর দুয়েরটা আমরা কত পেলাম, দুয়েরটা এ, তাহলে এখানে দেখো দুয়েরটা এ আসছে, এটা দুয়েরটা সি আছে, তার মানে এইটাই হবে উত্তর। অপশান এটা হচ্ছে রাইট অ্যান্সার। ভালো করে মনে রাখবে এই কোনটা কী ধরনের গতি। এটা 26 নম্বরের যে কোশ্চেনটা দিয়েছে দেখো কি বলেছে, দুটি স্প্রিং এ ও বি এর বল ধ্রুবক যথাক্রমে K1 ও K2। দেখো কোশ্চেনের ওখানে ব্র্যাকেটে লেখা আছে K1 এটা লেস দ্যান কত, K2। স্প্রিং দুটিকে একই পরিমাণ বল দ্বারা প্রসারিত করতে কৃতকার্য যথাক্রমে W1 ও W2 হলে, দেখো একই পরিমাণে বল দেওয়া হয়েছে,
তাহলে প্রযুক্ত যে বল সেটা কি সেম, তাহলে কৃতকার্য কত হবে? স্প্রিংকে প্রসারিত করতে যে কৃতকার্য তার ফর্মুলা আমরা জানি। দেখো W1 প্রথমটার আমরা ধরে নিচ্ছি, তাহলে এর কৃতকার্য হবে হাফ ইন্টু K1 ইন্টু x1 তার স্কোয়ার। আমরা ধরে নিলাম তার দৈর্ঘ্য প্রসারণ কথা হলো x1। দেখো হুকের সূত্র থেকে জানি আমরা F এটার সমান কী হয় kx, তাহলে প্রথমটার ক্ষেত্রে F সমান K1 ইন্টু কত x1, এই ভ্যালুটা যদি বসাই তাহলে 1/2 ইন্টু এখানে K1, x1 এর ভ্যালু এখান থেকে কত আসবে F/K1। তার মানে দেখো x স্কোয়ার আছে, তাহলে এটা হলো F তার স্কোয়ার নিচে K1 তার স্কোয়ার। তার মানে W1 এটার সমান কি আসছে হাফ ইন্টু F/ কত K1। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে W2 এটার সমান আসবে হাফ ইন্টু F/ কত K2, একই পরিমাণে বল প্রয়োগ করা হয়েছে। তাহলে দেখো দ্বিতীয়টার বল ধ্রুবকের মানটা বড়, তার মানে নিশ্চয়ই তার কার্যটা ছোট হবে, কারণ দেখো কেটা কি নিচে আছে। তাহলে এখানে দেখো অবশ্যই হবে W1টা, যেহেতু বল ধ্রুবকের মানটা ছোট তাহলে এর কার্যটা কি হবে বড় হবে, মানে W1 গ্রেটার দেন কত W2, এটা হবে উত্তর। যার বল ধ্রুবকের মান যত বেশি তার কৃতকার্য তত কী হবে কম হবে, তাহলে অপশান বিটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো 27 কি বলেছে, স্থির অবস্থা থেকে একটি বস্তুকণা অভিকর্ষ টানে অবাধে পড়ছে, সময় টি বনাম গতিশক্তি ইকে ও স্থিতিশক্তি ই, এটা ইপি লেখা আছে, লেখচিত্রটি হবে। তাহলে ইকের সঙ্গে ইপি লেখচিত্র সময়ের সঙ্গে, তাহলে সেটা আমরা দেখব। দেখো একটা বস্তু একটা নির্দিষ্ট উচ্চতা থেকে কি পড়ছে, তাহলে একটা নির্দিষ্ট জায়গায় এসে আমরা দেখব তার গতিশক্তি আর স্থিতিশক্তি সেটা সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তন হচ্ছে, তার ম্যাথামেটিক্যাল ইকুয়েশান। ঠিক আছে, তাহলে এখানে তুমি ধরে নাও একটা বস্তু এই জায়গাটায় আছে, যেখান থেকে আস্তে আস্তে কি নিচের দিকে পড়ছে, এই টোটাল যে হাইট সে হাইটটাকে আমরা ধরে নিচ্ছি কত এইচ। এবার ও ধরো একটা নির্দিষ্ট এখানে নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্ত কি নামলো, এটাকে তুমি ধরে নাও এক্স। তাহলে একেবারে শুরুতে তার যে বেগ সেটা কত জিরো, স্থির অবস্থা থেকে বলেছে, এখানে যে বেগ সেই বেগটা হলো কত ভি। তাহলে এখানে যখন আছে দেখো আমরা জানি হাইয়েস্ট পয়েন্টে যেহেতু উপর থেকে পড়ছে একেবারে শুরুতে তার পোটেনশিয়াল এনার্জিটা কী হবে ম্যাক্সিমাম হবে, কিন্তু কাইনেটিক এনার্জির ভ্যালুটা কী হবে জিরো হবে। আর মাটিতে পড়ার আগের মুহূর্তে কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম হবে, পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম হবে। তাহলে এখানে যখন আছে তুমি ধরে নাও কাইনেটিক এনার্জি কে, তাহলে সেই কাইনেটিক এনার্জি কে যদি আমরা দেখি তাহলে এটা কত আসবে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটাকে দেখো হাফ ইন্টু এম ইন্টু ভি, ভি এর ভ্যালু যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা জানি কোনো একটা বস্তু যদি উপর থেকে নিচে পড়ে তাহলে জি ত্বরণ নিয়ে পড়ে, তাহলে প্রাথমিক বেগ জিরো আর কত ত্বরণ নিয়ে নামছে জি, আর অন্তিম বেগ কত ভি। একটা সূত্র দেখো আমরা জানি ভি সমান ইউ প্লাস কত হয় জিটি হয়, টিটার ধরো টাইম এটা জিরো, তাহলে ভি সমান কত জি ইন্টু টি। তাহলে এখানে দেখো এটা কি হয়ে গেল জি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। তাহলে গতিশক্তিটা সময়ের বর্গের কি সমানুপাতিক, মানে সময় যত বাড়বে গতিশক্তি তত কী হবে বাড়বে। এবার পোটেনশিয়াল এনার্জিটা যদি দেখি তাহলে এটা দেখো এম জি ইন্টু মাটি থেকে কতটা উপরে আছে এইচ মাইনাস এক্স। পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা এম জি ইন্টু মাটি থেকে কতটা উচ্চতায় আছে সেটা ফর্মুলা বসিয়ে দিলাম। আচ্ছা, এবার এক্সের ভ্যালু যদি আমরা দেখি, ওখানে যদি আমরা এই ফর্মুলায় বসাই এক্স সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, একটা সূত্র জানি। তাহলে এক্স প্রাথমিক বেগ জিরো, এটা দেখো কত হাফ জিটি স্কোয়ার। তাহলে যদি মানটা বসায় তাহলে পি সমান কত আসবে এম জি ইন্টু এইচ মাইনাস এক্স, তার মানে হাফ জিটি স্কোয়ার। তাহলে রাশিমালা থেকে একটা জিনিস দেখো, টি এর ভ্যালু যত বৃদ্ধি পাবে ইনক্রিজ করবে,
পি এর ভ্যালু তত কী হবে, ডিক্রিজ করবে, তাই তো? তার মানে সময় যত বৃদ্ধি পাবে কাইনেটিক এনার্জিটা বৃদ্ধি পাবে আর পোটেনশিয়াল এনার্জিটা হ্রাস পাবে। তাহলে দেখো তোমার পোটেনশিয়াল এনার্জিটা কী হচ্ছে, কমছে, আর কাইনেটিক এনার্জিটা কী হচ্ছে, বাড়ছে। তাহলে তোমার দেখো এইটা হবে সঠিক উত্তর, তাই না? দেখো সবগুলোতেই বাড়ছে, কিন্তু এটার বৃদ্ধি আলাদা রকম। এখানে যেহেতু স্কোয়ার আছে ওই জন্য বৃদ্ধিটা কী হবে, উপরের দিকে যাবে। তাহলে এটা হবে কি সঠিক উত্তর। এই কোশ্চেনটাও দেখবে তোমাদের ছায়ার বইয়ে কার্য ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা দেখো 28, একটি বস্তুকণার ভরবেগ এত % বাড়লে গতিশক্তি কত শতাংশ বাড়বে? তাহলে ভরবেগ দেওয়া আছে, সেখান থেকে গতিশক্তি ক্যালকুলেশন করতে হবে। প্রথম চ্যাপ্টারে যে কনসেপ্ট আমরা পড়েছি সেটা থেকে ক্যালকুলেশন করব 28। তাহলে ভরবেগ দেওয়া আছে গতিশক্তি, তাহলে গতিশক্তি কি, এটা সমান আমরা জানি ফর্মুলা p² কত 2m, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখান থেকে দেখো ডেল কে বাই কত কে ইন্টু 100, এটা সমান দেখো 2 ইন্টু ডেল পি বাই কত পি ইন্টু 100। তাহলে 2 ইন্টু এটার ভ্যালু দেখো কত বলে দিয়েছে 0.1, তাহলে এটার সমান কত আসবে 0.2%। এটা হচ্ছে উত্তর, অর্থাৎ দেখো অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো 29, কি বলেছে, F1 সমান 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ আর একটা কী বলেছে, F2 সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। বল দুটি একটি বস্তুর উপর ক্রিয়া করছে, তৃতীয় একটি বল F3 প্রয়োগ করার ফলে বস্তুটি সাম্যাবস্থায় রইল। তাহলে ওটা যেহেতু সুতরাং বলা যায় যে F3-র মানটা কত। দেখো আমরা কোনো একটা বস্তুর সাম্যাবস্থার শর্ত পড়েছি। সাম্যাবস্থার শর্ত হচ্ছে কোনো একটা বস্তুর উপরে একযোগে যতগুলা বল কাজ করবে তাদের সমষ্টি 0 হবে। তাহলে যতগুলা বল কাজ করছে তার সমষ্টিটাকে কী করব, আমরা 0 করে দেব। আমরা জানি সাম্যাবস্থায় থাকলে ওই বলের বীজগাণিতিক সমষ্টিটা কী হয়, 0 হয়। তাহলে এটাকে আমরা 0 করে দিচ্ছি। তাহলে F1 প্লাস F2 প্লাস F3 এটা সমান কত 0। এখান থেকে আমরা F3-র ভ্যালুটা ক্যালকুলেশন করব। তাহলে এখান থেকে যদি আমরা দেখি F3 ভেক্টর এই দুটোই ওইদিকে যাচ্ছে, তাহলে মাইনাসটা কমন নিয়ে নিলাম, দিয়ে F1 প্লাস কত F2 লিখলাম। তাহলে কী আসছে, মাইনাস অফ F1-এর ভ্যালু দেখো দেওয়া আছে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এটা কেটে গেল, এটা দেখো 4i ক্যাপ প্লাস 2i ক্যাপ 6i ক্যাপ, তাহলে মাইনাস কত 6i ক্যাপ। এটা কার ভ্যালু, এই কার রাশিমালা F3। তাহলে F3 সমান কোনটা হবে, মাইনাস 6i ক্যাপ। এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তারপরে দেখো একটা ছবি দিয়েছে, ছবিতে একটা দেওয়াল আছে, এখানে আমি ছবিটা আঁকছি এরকম। এই দেওয়ালে এরকম একটা দড়ি আছে, দড়ির সাহায্যে একটা ভর দেখো এইভাবে কি করা আছে, ঝোলানো আছে। ঠিক আছে, এরকম। এই যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে দেখো কত 30 ডিগ্রি, থিটার ভ্যালু কত 30। আর জানতে চেয়েছে এই বলটা দেওয়ালে কত পরিমাণে কি বল প্রয়োগ করছে। তাহলে দেখো যেহেতু দেওয়ালে টাচ করে আছে তাহলে অবশ্যই দেওয়ালে একটা বল প্রয়োগ করবে। আর এখানে যে সুতোটা আছে সেই সুতো একটা টান কাজ করছে, সেই টানটা হচ্ছে কত টি, আর জি এর মান বলা আছে কত 10। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই বরাবর যদি আমরা একটা রেখা টানি, এটাও থিটা বা এটাও 30 ডিগ্রি। তাহলে টানের যদি আমরা এই বরাবর উপাংশটা দেখি, তাহলে দেখো কত আসবে টি কস 30 ডিগ্রি, আর তার সঙ্গে লম্বভাবে মানে এই দিকে একটা থাকবে, সেটা কত হবে টি সাইন 30 ডিগ্রি। তাই তো, এটা তো ফর্মুলা। আর একটা দেখো এই দিকে একটা তার ওজন কাজ করবে, সে ওজন হচ্ছে কত mg।
এখানে দেখো এম এর ভ্যালুটাও বলে দিয়েছে কত 10 কেজি। তাহলে যেহেতু টোটাল সংস্থাটা কিভাবে আছে, সাম্য অবস্থায় আছে, তার মানে এইটা আর এইটা সমান হবে। আর এই দেওয়ালের উপরে যে বলটা দিচ্ছে সেটা কত, টি সাইন 30 ডিগ্রি। তাহলে দেখো ওই দুটোকে আমরা সমান করে দিচ্ছি। প্রথমে এই টি কস 30 ডিগ্রি এটা সমান mg করে দিচ্ছি। যেহেতু সাম্য অবস্থায় আছে, উপরের দিকের বলটা আর নিচের দিকের বলটা কি সমান। তাহলে দেখো এখান থেকে টি এর ভ্যালু পেয়ে যাব, টি সমান এম এর ভ্যালু দেখো 10 আর জি এর ভ্যালু 10 বাই কত কস 30 ডিগ্রি। তাহলে উপরে দেখো এটা কত হলো 100, কস 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, 2টা উপরে চলে গেল। তাহলে টি এর ভ্যালু কত আসছে 200/√3 এটা আসছে। আর দেওয়ালে প্রযুক্ত বল যেটা সেটা কত, টি সাইন 30 ডিগ্রি। অতএব টি সাইন 30 ডিগ্রি এটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে এটা সমান কত আসছে, টি এর ভ্যালু হচ্ছে 200 বাই কত √3 আর সাইন 30 এর ভ্যালু কত হয় 1/2। তাহলে এটা সমান দেখো কত আসছে 100/√3 এত নিউটন। তাহলে এতটা পরিমাণে বল ওই দেওয়ালে কী হবে, প্রযুক্ত হবে। তাহলে এটা সমান কোনটা আছে 100/√3। তার মানে অপশান বিটা হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? তারপরে দেখো 31 নম্বরের কোশ্চেন, এটা থিওরিটিক্যাল কোশ্চেন। কি বলেছে, ভর কেন্দ্র ছাড়া অন্য বিন্দুতে বল প্রয়োগ করলে কোনো বস্তুতে ড্যাশ উৎপন্ন হবে। আমরা জানি ভর কেন্দ্র বরাবর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর কি হয়, রৈখিক গতির সৃষ্টি হয়। আর ভর কেন্দ্র ছাড়া অন্য জায়গায় যদি বল প্রয়োগ করা হয় তাহলে সেখানে ঘূর্ণন গতি এবং রৈখিক গতি দুটোই সৃষ্টি হয়। তাহলে এখানে এটা হবে চলন এবং ঘূর্ণন দুটোই হবে। যেমন ধরো এরকম একটা সুষম দণ্ড, আর এই বরাবর যদি তুমি একটা বল প্রয়োগ করো তা সে কী হবে, এরকমভাবে যদি বল প্রয়োগ করা হয় সে ঘুরবে, আবার সেই সঙ্গে সঙ্গে কী হবে, সামনের দিকেও এগিয়ে যাবে। ওই জন্য এখানে চলনও হবে, ঘূর্ণনও হবে। ঠিক আছে? আচ্ছা 31 নাম্বার হলো। এবার 32 নম্বরের যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে। এক ব্যক্তি একটি ঘূর্ণায়মান টেবিলের উপর হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ তিনি হাত দুটি প্রসারিত করলে, মানে এখানে দেখো এইভাবে আছে, একটা টেবিল ধরো ঘুরছে, যে হাত দুটোকে হঠাৎ করে কি করা হলো, প্রসারিত করা হলো। তাহলে যদি হাত দুটোকে প্রসারিত করা হয় তাহলে কি হবে সেটা জানতে চেয়েছে। টেবিলের কৌণিক গতিবেগ কী হবে, কমবে, আর ব্যক্তির জড়তা ভ্রামক কি বাড়বে। এটা কোনটা দিয়ে করবে, দেখো এখানে বাইরে থেকে কি কোনো বল প্রযুক্ত হচ্ছে না। আর আমরা জানি বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয় তাহলে কৌণিক ভরবেগ আই ওমেগা সেটার ভ্যালু কী হয়, কনস্ট্যান্ট হয়। তাহলে এখানে দেখো বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, তাহলে কৌণিক ভরবেগ কী হবে, কনস্ট্যান্ট থাকবে, আই ওমেগা সমান কনস্ট্যান্ট। এটাকে আমরা দেখো এইভাবে লিখতে পারি I1 ওমেগা 1 এটা সমান কত I2 ওমেগা 2, বা এখান থেকে দেখো আই এটা সমানুপাতিক 1/কি ওমেগা। তাহলে দেখো যখনই হাত দুটো কাছে আছে, আবার আরেকটা জিনিসও বলে দিই, জড়তা ভ্রামক আই এটাকে সাধারণত আমরা জানি কি mr²। দেখো ভর সেম, যখনই আমরা হাত দুটোকে এরকম প্রসারিত করব তাহলে আর এর ভ্যালু কী হবে, বাড়বে। আর আর এর ভ্যালু যদি বৃদ্ধি পায় তাহলে দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক কী হবে, বৃদ্ধি পাবে। তাহলে ব্যক্তির জড়তা ভ্রামক কী হবে, অবশ্যই বাড়বে যদি আমরা হাত দুটোকে প্রসারিত করি। আর জড়তা ভ্রামক যদি বৃদ্ধি পায় তাহলে দেখো কৌণিক বেগ কী হবে, কমবে। তাহলে এখানে দেখো টেবিলের কৌণিক গতিবেগ কী হবে, কমবে। তার মানে এটাও ঠিক, এটাও ঠিক। ভালো করে মনে রাখবে, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে বা বাইরে থেকে কোনো টর্ক প্রযুক্ত না হলে, যেহেতু ঘুরছে তাহলে কোনো এক্সটার্নাল টর্ক যদি প্রযুক্ত না হয় তাহলে কোনো একটা বস্তুর ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কী হবে, সেম হবে। তাহলে এখানেও সেটা ঘটবে। তাহলে এখানে কৌণিক গতিবেগ কমবে আর জড়তা ভ্রামক বাড়বে, তার মানে উভয়ই সত্য। তাহলে অপশান সিটা হচ্ছে সঠিক উত্তর।
আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, R1 ও R2 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি চাকতির উপাদান একই। তাহলে দুটো চাকতি আছে, তাদের উপাদান এক এবং বেদ সমান, তাদের নিজক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামকদ্বয়ের অনুপাত। তাহলে দেখো চাকতির জড়তা ভ্রামকের যে ফর্মুলা, এটা কত হচ্ছে 33 নম্বর কোশ্চেন। চাকতির জড়তা ভ্রামকের ফর্মুলা I সমান, দেখো এটা হয় হাফ mr², এটা হচ্ছে ফর্মুলা। তাহলে দেখো দুটো চাকতি আছে, তাহলে প্রথমটার আমরা জড়তা ভ্রামক কত ধরে নিয়েছি I1, তাহলে এটা সমান আসবে 1/2 mr² বা m1 ইন্টু কত r1²। আর দ্বিতীয়টার কত R2, এই I2, এটা সমান 1/2 m2 ইন্টু কত R2 তার স্কোয়ার। এবার প্রথম দেখো দুটো চাকতির উপাদান সেম কিন্তু বেদও সেম। তাহলে চাকতির যদি আমরা ভর ক্যালকুলেশন করি, ভর মানে আমরা দেখো জানি, দেখো আমরা জানি রো সমান কি m/v, ঠিক আছে। তাহলে ভর সমান কি রো ইন্টু ভি। তাহলে এর রো আর আয়তন যদি দেখি, চাকতির আয়তনের ফর্মুলা কি, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল πr1² ইন্টু বেদ। বেদটাকে আমরা ধরে নিচ্ছি কত টি, তাহলে বেদ টি হয়ে গেল। আর দ্বিতীয়টা যদি আমরা দেখি m2, তাহলে রো ইন্টু πr2² ইন্টু কত টি, দুটোর বেদ সেম বলে দিয়েছে, ওই জন্য দুটোই টি লিখে দিলাম। তাহলে এইবার এইটাকে যদি ধরো আমি আর এক লাইন লিখি, তাহলে 1/2 m1-এর জায়গায়, আচ্ছা এখানে লিখছি I1, আচ্ছা একবারে অনুপাতটাই করে দিই, I1 বাই কত I2, তাহলে I1-এর জায়গায় কত হবে 1/2 m1, m1-এর জায়গায় ওই মানটা বসাচ্ছি। তাহলে m1-এর ভ্যালু কত রো ইন্টু πr1² ইন্টু কত টি, আর এখানে একটা দেখো r1² আছে এই জায়গাটায়, ঠিক আছে। নিচে দেখো হাফ ইন্টু m2, m2-র ভ্যালু হচ্ছে রো ইন্টু πr2² ইন্টু টি ইন্টু আবার একটা কত r2² আছে, ঠিক আছে। তাহলে এখানে হাফ হাফ কেটে গেল, রো রো কেটে গেল, পাই পাই কেটে গেল, টি টি কেটে গেল, উপরে দেখো r1⁴ বাই r2⁴। তাহলে এটাই হচ্ছে কি অনুপাত। তাহলে অপশান ডি হচ্ছে কি সঠিক উত্তর, ঠিক আছে। 34 নম্বরেরটা দেখো কি বলেছে, কোনো বস্তুর কৌণিক ভরবেগ এল এবং কৌণিক বেগ ওমেগা এর মধ্যে লেখচিত্র হবে। দেখো কৌণিক ভরবেগ এল, এটার সমান আমরা কি জানি I ইন্টু ওমেগা, তাই তো। এল সমান I ইন্টু ওমেগা। কোনো বস্তুটা যদি ধরো নির্দিষ্ট হয়, তাহলে I এর ভ্যালু কি ধ্রুবক, তার মানে দেখো এল সমানুপাতিক কী হবে ওমেগা। তাহলে এল যদি সমানুপাতিক ওমেগা হয়, তাহলে এই দিকে যদি আমরা এল নিই, এই দিকে ওমেগা নিই, লেখচিত্রটা এরকম হবে। তার মানে অবশ্যই একটা কি সরল রেখা। তাহলে এল আর ওমেগার মধ্যে লেখচিত্র কি হবে, একটা সরল রেখা হবে। 35 কি বলেছে, এম ভর বিশিষ্ট এল দৈর্ঘ্যের একটি সুষম দণ্ডকে মাটির ওপর খাড়া অবস্থায় রেখে ছেড়ে দেওয়া হলো। দণ্ডের মুক্ত প্রান্তটি মাটিকে যে বেগে আঘাত করবে, ভালো করে থাকো, এরকম একটা দণ্ড আছে, এইভাবে ছেড়ে দেওয়া হলো, তাহলে এইভাবে পড়বে। তার মানে দেখো এই যে নিম্ন বিন্দুটা আছে, সেই নিম্ন বিন্দুটাকে কেন্দ্র করে কী হবে, বৃত্তাকার পথে ঘুরবে, তাই তো। তাহলে দেখো যখন এটা এইভাবে আছে, তার মধ্যে একটা স্থিতিশক্তি সঞ্চিত আছে। এবার যখন এইভাবে পড়লো, পুরোপুরি পড়ে গেল, স্থিতিশক্তিটা গতিশক্তি থেকে রূপান্তরিত হয়ে গেল। তাহলে এর স্থিতিশক্তি যদি আমরা দেখি, তাহলে স্থিতিশক্তি দেখো mg ইন্টু কত L/2, দণ্ডটার দৈর্ঘ্য কত L, তাহলে এর সমস্ত ভর কোথায় আছে, মিডিলে আছে, সেন্টার অফ মাসটা। তাহলে এর যে পোটেনশিয়াল এনার্জি হবে, সেই পোটেনশিয়াল এনার্জি হবে mgL বাই কত 2, কারণ দেখো এখানকার পোটেনশিয়াল এনার্জি কত 0, আর এখানের কত mgL, দুটো যোগ করে 2 দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে অ্যাভারেজটা হবে। এটা সমান কি হবে হাফ
আই ইন্টু ওমেগা স্কোয়ার। ও যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে স্থিতিশক্তিটা তার আবর্ত গতিশক্তি থেকে রূপান্তরিত হয়েছে। এটা ফর্মুলা। তাহলে দেখো mg ইন্টু L/2, এটা সমান কত, হাফ ইন্টু আই। আইটা কি, জড়তা ভ্রামক। তাহলে একটা সুষম দণ্ড যদি তার প্রান্তবিন্দু রেসপেক্টে ঘোরে, তার জড়তা ভ্রামকের ফর্মুলা হচ্ছে 1/3 mL²। এটা আর ওমেগা, ওমেগা দেখো আমরা জানি v/L। তাহলে এল দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এটা দেখো v²/L²। আমরা জানি ওমেগা সমান কি হয়, v/r। তাহলে আর এর জায়গায় কত, এল হবে। তাহলে এটা দেখো কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, আর m একটা কাটবে। তাহলে এইদিকে পড়ে থাকলে দেখো এই 3টাকে যদি গুণ করি, তাহলে 3gl, এটা সমান কত, v²। তাহলে v সমান দেখো কত আসবে, √3gl। এটা হচ্ছে উত্তর। বোঝা গেল? তাহলে অপশান বিটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই হলো মডেল কোশ্চেন সেট 2 এর কমপ্লিট সলিউশন, দুটো পার্ট মিলে। এরপরে পার্ট 3 যে মডেল কোশ্চেন সেট 3, সেটা নিয়ে আলোচনা করব। আর তোমাদেরকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। এখানে আমি রেগুলার এই আপাতত মডেল কোশ্চেন সেটগুলো নিয়ে আলোচনা করব। এবং আরেকটা যেটা করব ভাবছি, সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের একটা জিস্ট, মানে যেগুলা পড়লে সব এমসিকিউ এর অ্যান্সার করা যাবে, মানে কমপ্লিট একটা তোমার চ্যাপ্টারের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট এবং কি ম্যাথামেটিক্যাল ফর্মুলাগুলো আমাদেরকে মনে রাখতে হবে, সেটা নিয়েও ভিডিও করব। এক কথায় বলতে গেলে প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট। দেখো, যেহেতু এমসিকিউ, তাহলে সবগুলোর আমাদের প্রমাণ দরকার নেই ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের। আমরা জাস্ট কোন ওই ফাইনাল যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাটা ভালো করে মনে রাখবো এবং কি কনসেপ্ট আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে, সেই নিয়ে এক একটা চ্যাপ্টারের একটা করে ভিডিও করব। ঠিক আছে? এইগুলো দেখলে মোটামুটি ওই চ্যাপ্টারের যত রকমের এমসিকিউ আছে, সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওই জন্য বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকো।